নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজকের নিবেদন সত্যজিৎ রায়ের একটি ভারী সুন্দর ছোট গল্প, মৃগাঙ্কবাবুর ঘটনা। মৃগাঙ্কবাবু তার সহকর্মী সলিল বসাকের কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বাদর থেকে মানুষের উদ্ভব হয়েছে। এ খবর আজকের দিনে শিক্ষিত লোকমাত্রই জানে, কিন্তু ঘটনাচক্রে খবরটা মৃগাঙ্কবাবুর গোচরে আসেনি। আসলে তার জ্ঞানের পরিধিটা ছিল নেহাতই সংকীর্ণ। স্কুলে মাঝারি ছাত্র ছিলেন। পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই তিনি পড়তেন না। পড়াশোনার পরেও বই পড়ার অভ্যেসটা একেবারেই হয়নি। বলেন কি মশাই, তাজ্জব ব্যাপার, বাদর থেকে মানুষ হয়েছে। মৃগাঙ্কবাবু প্রচণ্ড অবাক হয়ে গেলেন। ঠিক তাই, বললেন সলিলবাবু। লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল এক শ্রেণীর চতুষ্পদ বাদর। বাদর জাতটা অবশ্য এখনও আছে, কিন্তু যে শ্রেণীর বাদর থেকে মানুষের উদ্ভব হয়েছে সে শ্রেণী লোপ পেয়ে গেছে। মৃগাঙ্কবাবু এবং সলিলবাবু দুজনেই হার্ডিন্স ইন্ডিয়া কোম্পানিতে কেরানিগিরি করেন। মৃগাঙ্কবাবু 22 বছর হলো কাজ করেন, আর সলিল 15। দুজনে পাশাপাশি টেবিলে বসেন, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। না হলে মৃগাঙ্কবাবু মোটেই মিশুকে লোক নন। বাদর থেকে মানুষ হওয়ার খবরটা মৃগাঙ্কবাবুর মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি কলেজ স্ট্রিটের বইয়ের দোকান ঘেঁটে বিবর্তনের বই জোগাড় করে পড়তে লাগলেন। সলিলবাবু ভুল বলেননি। ছাপার অক্ষরে তথ্যটা দেখে মৃগাঙ্কবাবু আর সেটা উড়িয়ে দিতে পারলেন না। আশ্চর্য, বাদর থেকে মানুষের আসতে এত লক্ষ বছর লেগেছে। আদিম অবস্থাটা এবং পরিবর্তনের ব্যাপারটা এখনও কিছুটা অন্ধকারে রয়েছে। তবে এ ব্যাপারে প্রাণী বিশেষজ্ঞরা গবেষণা চালিয়ে যাচ্ছে। মানুষ ও বাদর, এই দুয়ের মাঝামাঝি অবস্থাকে বলা হয় মিসিং লিঙ্ক। এই খবরও মৃগাঙ্কবাবু জানালেন, কিন্তু এতেই মৃগাঙ্কবাবুর আশ মিটল না। তিনি প্রথমে জাদুঘরে গেলেন আদিম মানুষের মূর্তি আর হাড়গোড় দেখে বুঝলেন যে আদিম দ্বিপদ মানুষের চেহারার সঙ্গে বাদরের চেহারার বিশেষ মিল ছিল। তারপর মৃগাঙ্কবাবু গেলেন চিড়িয়াখানায়। সেখানে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন, এক হলো লেজ বিশিষ্ট মাঙ্কি, আরেক হলো লেজবিহীন এপ। এর মধ্যেও নানা রকম শ্রেণী। দিশি বাদর আর হনুমানের বাইরে রয়েছে আফ্রিকার গেরিলা, শিম্পাঞ্জি, বেবুন ইত্যাদি। আর তাছাড়া আছে সুমাত্রার ওরাংওটা বা বনমানুষ। এই যে মানুষ কথাটা জুড়ে দেওয়া হয়েছে, এটা মৃগাঙ্কবাবুর কাছে খুব অর্থপূর্ণ বলে মনে হলো। তার আরও মনে হলো যে সব রকম মানুষের মধ্যে আফ্রিকার শিম্পাঞ্জির সঙ্গেই মানুষের সবচেয়ে বেশি মিল। শুধু তাই না, একটি বিশেষ শিম্পাঞ্জি তো মৃগাঙ্কবাবুর সম্পর্কে বিশেষ কৌতূহলী বলে মনে হলো। বারবার তার দিকে চাওয়া, এগিয়ে এসে খাঁচার শিক ধরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে মুখ ভঙ্গি করা, এমনকি দাঁত বার করে হাসা পর্যন্ত। মৃগাঙ্কবাবুর মনে হচ্ছিল যেন জানোয়ারটিকে তিনি অনেক দিন ধরেই চেনেন। চিড়িয়াখানায় ঘণ্টাখানেক কাটিয়ে বাড়ি ফেরার পথে মৃগাঙ্কবাবুর হঠাৎ কালু মামার কথা মনে পড়ে গেল। মৃগাঙ্কবাবুর যখন বছর 5 বয়স, তখন কালু মামা একবার কিছুদিনের জন্য তাদের বাড়িতে এসেছিল। তখন তিনি মৃগাঙ্কবাবুকে মাঝে মাঝে মর্কট বলে সম্বোধন করতেন। এই মর্কট, মোড়ের দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে আনতো। মৃগাঙ্কবাবু একদিন না জিজ্ঞাসা করে পারেনি, আচ্ছা কালু মামা, তুমি আমায় মর্কট বলো কেন? কালু মামার উত্তর দিতে সময় লাগেনি, তোর চেহারাটা মর্কটের মতো, তাই।
আয়নায় নিজের মুখ দেখেও বুঝতে পারছিস না? কপাল ছোট, কুতকুতে চোখ, নাক আর ঠোঁটের মাঝখানে এত বড় ফাঁক, মর্কট বলবো না তো কি বলবো? তোর হাতের আংটিটায় যে এম লেখা রয়েছে সেটা আসলে মৃগাঙ্ক নয়, ওটা মর্কট, অর্থাৎ মাংকি। তোর আর চাকরি খুঁজতে হবে না চিড়িয়াখানায়, খাঁচায় তোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সব সময়। মৃগাঙ্কবাবু অবশ্য এরপরে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো করে দেখছিলেন। কালু মামা খুব ভুল বলেনি, একটা বাদুড়ে ভাব আছে বটে তার চেহারার মধ্যে। তখন মনে পড়ল স্কুলেও মহেশ স্যার তাকে এই বাদর, তোর বাদরামাও থামিয়ে দেব, এই জাতীয় কথা বলে তাকে ধমক দিতেন। তখন মৃগাঙ্কবাবুর বয়স 12-13। নিজের চেহারা যে বাদরের মতো হতে পারে এ খেয়াল তার হয়নি। শুধু মুখে নয়, পিঠে একটা কুঁজো ভাব, তার শরীরে লোমের আধিক্য, এ দুটো তাকে কিছুটা বাদরের কাছাকাছি এনে দেয়। সলিলের কথাটা তার আবার মনে পড়ে গেল। সুদূর অতীতে যে বানর থেকে মানুষের উদ্ভব হয় তার কিছুটা ছাপ এখনও মৃগাঙ্কবাবুর চেহারায় রয়ে গেছে। চিন্তাটা বিব্রত করতে লাগলো তাকে। অফিসে টাইপ করতে করতে মনে হয় মাঝে মধ্যে বিবর্তন পুরো হয়নি, আমার মধ্যে খানিকটা বাদর এখনও রয়ে গেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে বাদর কি অফিসের ডেস্কে বসে টাইপ করতে পারে? তার চেহারার সঙ্গে বাদরের যেতটুকু সাদৃশ্য সেটা সম্পূর্ণ হঠাৎই হয়েছে। সেরকম তো অনেক লোকের চেহারার সঙ্গেই জানোয়ারের মিল আছে। অ্যাকাউন্টেন্টস ডিপার্টমেন্টের সুরেশবাবুর মুখের সঙ্গে তো ছুঁচোর অদ্ভুত সাদৃশ্য। মৃগাঙ্কবাবু 16 আনায় মানুষ, এ নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ থাকতে পারে না। এরই মধ্যে একদিন মৃগাঙ্কবাবুর খেয়াল হলো যে তিনি কলা আর চিনেবাদামের বিশেষ ভক্ত। অফিস থেকে ফেরার পথে রোজই দুটোর একটা কিনে খান। আর এই দুটোই হলো বাদরদেরও প্রিয় খাদ্য। এই বাদর, তুই কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ছেলেবেলার এই ছড়াটা তার মাথায় ঘুরতে লাগলো। এই মিলটাও কি আকস্মিক? নিশ্চয়ই তাই। কলা তো অনেকেই খায়, আর চিনেবাদামও খায়। মৃগাঙ্কবাবু চিন্তাটা জোর করে মন থেকে দূর করে দিলেন। কিন্তু যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন না কেন, মৃগাঙ্কবাবুর চিন্তাটা কিছুতেই যেতে চায় না। বাদর থেকে মানুষ, আমি কি তাহলে পুরোপুরি মানুষ হয়নি? আমার মধ্যে কি বাদরত্ব খানিকটা রয়ে গেছে? টাইপিংয়ে ভুল হতে লাগলো। আর এবার মেজ সাহেবের কাছ থেকে ডাক পড়ল। আপনার কি হয়েছে বলুন তো? মেজ সাহেব জিজ্ঞাসা করলেন। আগে তো আপনার টাইপিংয়ে ভুল থাকতো না, আজকাল এটা হচ্ছে কেন? মৃগাঙ্কবাবু আর কি বলবেন, বললেন, কদিন শরীরটা একটু খারাপ হচ্ছিল স্যার। তাহলে ডাক্তার দেখান। অফিসের ডাক্তার তো রয়েইছে, ডক্টর গুপ্তকে বলুন। না স্যার, তার আর দরকার হবে না, আর ভুল হবে না, আমি কথা দিচ্ছি। আমার ত্রুটি মাফ করবেন স্যার। মেজ সাহেব মৃগাঙ্কবাবুর কথা মেনে নিলেন, কিন্তু মৃগাঙ্কবাবু নিজে শান্তি পেলেন না। তিনি ডক্টর গুপ্তের শরণাপন্ন হলেন, বললেন, আমায় একটা কোনো ওষুধ দিন তো, যাতে আমার অন্যমনস্কতাটা কিছু কমে। কাজে বড়ই অসুবিধে হচ্ছে। ডক্টর গুপ্ত মৃগাঙ্কবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনার চেহারাটাও দেখে ভালো লাগছে। আপনার ওজন কমেছে, চোখের তলায় কালি পড়েছে। শুধু ওষুধে তো কাজ হবে না, আপনার ছুটি পাওনা আছে। তা আছে, আমি গত 2 বছর ছুটিই নিইনি। তাহলে দিন 7-এর ছুটি নিয়ে কোথায় ঘুরে আসুন, আপনার চেঞ্জের দরকার। অবশ্য আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু শুধু ওষুধ খেলে কাজ হবে না। মৃগাঙ্কবাবু 10 দিনের ছুটি নিলেন। কোথায় যাওয়া যায়? কাশীতে তার এক খুড়তুতো ভাই থাকেন। 64 ঘাটের উপরেই বাড়ি। 24 ঘন্টা গঙ্গার হাওয়ায় উপকার হওয়ার সম্ভাবনা আছে, তাই মৃগাঙ্কবাবুকে অনেকবার যেতে লিখেছেন, কিন্তু যাওয়া আর হয়ে ওঠেনি। মৃগাঙ্কবাবু কাশী যাওয়া স্থির করলেন। কাশীতে
যে চতুর্দিকে এত বাদর সেটা মৃগাঙ্কবাবুর খেয়ালই ছিল না। রাস্তায় ঘাটে, বাড়ির ছাদে, গাছের ডালে, মন্দিরের গায়ে সর্বত্র বাদর। ভাই নীলরতনকে কলা বলাতে তিনি বললেন, এখানে কি বাদর দেখেছেন? চলুন আপনাকে দুর্গাবাড়িতে দেখিয়ে আনি, বাদর কাকে বলে বুঝতে পারবেন। ভাইয়ের সঙ্গে দুর্গাবাড়িতে গিয়ে মৃগাঙ্কবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ফটক দিয়ে চত্বরে ঢুকতেই প্রায় 50-60টা বাদর এদিক থেকে এদিকে ছুটে এসে মৃগাঙ্কবাবুকে ঘিরে ধরল। তাদের কিচিরমিচির শব্দে কান আর পাতা যায় না। দাঁড়ান, চিনেবাদাম কিনে আনি, বললেন নীলরতন। আশ্চর্য, এই যে বাদরের মধ্যে পড়েও মৃগাঙ্কবাবুর অস্বস্তি লাগছে না। এসব বাদর যেন সকলেই তার চেনা। অনেক দিন পর বহু আপনজনের মধ্যে এসে পড়েছেন তিনি। মৃগাঙ্কবাবু দুর্গাবাড়িতে গিয়েছিলেন কাশি আসার 3 দিন পর। পঞ্চম দিন তিনি প্রথম অনুভব করলেন যে তিনি কথা বলার সময় খেই হারিয়ে ফেলছেন। তাকে বারবার বলতে হচ্ছে। অতি সহজ সাধারণ বাংলা কথাও তিনি ভুলে যাচ্ছেন। নীলরতন শুধু বললেন, মৃগাঙ্কদা, আজ ঘাটে ভালো কীর্তন আছে, আমি অফিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। নীলরতন একটা ব্যাংকে চাকরি করেন। মৃগাঙ্কবাবুর কানে কীর্তন কথাটাও যেন কেমন অচেনা বলে মনে হলো। বললেন, কোথাকার যাবার কথা বললে? সেই ঘাটে যাবে? মানে দশাশ্বমেধ ঘাটে কেন? সেখানে কি আছে? বললাম যে আজ সন্ধে ভালো কীর্তন আছে, তোমার খুব ভালো লাগবে, তুমি তো কীর্তন খুব পছন্দ করো। ও কীর্তন, তা যারা কীর্তন করবে তারা মানুষ তো? আবার কি কথা মৃগাঙ্কদা, মানুষ ছাড়া কি বাদরে কীর্তন করে নাকি? মানে মানুষ তো এককালে বাদরই ছিল। যা, তুমি বড় আজে বাজে বকছো মৃগাঙ্কদা, এ ধরনের রসিকতা ভালো লাগে না। আমি চলি অফিসে, 5:30টায় এসে তোমাকে নিয়ে যাব। সন্ধে নীলরতনের সঙ্গে কীর্তন শুনতে গিয়ে মৃগাঙ্কবাবু একটা আশ্চর্য জিনিস অনুভব করলেন। তার বারবার মনে হতে লাগলো যেন বাদরের দলেই খোল করতাল বাজিয়ে গান গাইছে। এক অদ্ভুত অভিজ্ঞতা। কীর্তন থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নীলরতন বললেন যে তাকে একবার মাধববাবুর কাছে যেতে হবে। আমি আধ ঘন্টার মধ্যে ঘুরে আসছি মৃগাঙ্কদা। আমার হোমিওপ্যাথিক ওষুধটা ফুরিয়ে গেছে, উনি ডাক্তার নিজেই ওষুধ বানিয়ে দেন। নীলরতন চলে যাওয়ার পর মৃগাঙ্কবাবু বুঝতে পারলেন যে তার একবার বাদরের মতো হেঁটে দেখতে ইচ্ছে করছে। খাটের পাশে মেজের উপরে উপুর হয়ে সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে মৃগাঙ্কবাবু ঘরে কয়েকটা চক্কর মারলেন। কয়েক চক্কর খাবার পর ঘরের দরজায় চোখ পড়তে দেখলেন নীলরতনের চাকর রামলাল চোখ ছানাবড়া করে মুখ হা করে চৌকাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। মৃগাঙ্কবাবু দাঁড়িয়ে পড়লেন। তারপর রামলালের দিকে চেয়ে বললেন, কাশিতে আছিস আর বাদর দেখিসনি, তা কখনো হয়? রামলাল কিছু না বলে ঘরে ঢুকে বিছানা করতে লাগলো। মৃগাঙ্কবাবু বাকি যে কদিন ছিলেন কাশিতে এসে কদিন প্রায়ই কথা বলেননি। নীলরতন একবার বললেন, কি হলো মৃগাঙ্কদা, আপনি অমন চুপ হয়ে গেলেন? শরীর টরীর খারাপ হয়নি তো? মৃগাঙ্কবাবু বললেন, শরীর তো ঠিকই আছে, মানে আসলে বাদর থেকে মানুষ যেমন হয় তেমনি মানুষ থেকেও তো বাদর, মানে বিবর্তনের উল্টোটা তো হয়, আর কি। নীলরতন আবার অবাক হয়ে গেলেন, যদিও খুলে কিছু বললেন না। মৃগাঙ্কদার মাথাটা ঠিক আছে তো? একবার মাধব ডাক্তারকে দেখালে হতো না? 2 দিন পরে মৃগাঙ্কবাবু কলকাতায় ফিরে এলেন। হাতে সুটকেস নিয়ে হাজরা লেনে তার বাড়িতে ঢুকতেই সামনে চাকর দাশরথী পড়ল। পুরনো চাকর একগাল হেসে বলল, বাবু ফিরেছেন, সব মঙ্গল তো? মৃগাঙ্কবাবু বললেন, হ্যাঁ। দাশরথী হো হো করে হেসে বললেন, কাশিতে খুব বাদর না বাবু? আমি একবার গিয়েছিলাম, সেই ছেলেবেলায়। মৃগাঙ্কবাবু বললেন, হ্যাঁ। এই ঘটনা 4 দিন পরে কলকাতায় সব খবরের কাগজেই খবরটা বেরোলো। চিড়িয়াখানার একজন কর্মচারী গতকাল ভোরে শিবপাঞ্জির খাঁচার সামনে
মাটিতে একটা বাদর শ্রেণী জীবকে পড়ে থাকতে দেখে। জানোয়ারটা ঘুমাচ্ছিল, বোধ হয় মাঝরাত্রিরে পাঁচিল টপকে ঢুকেছে। চিড়িয়াখানার সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, এই শ্রেণীর বাদর আগে কখনো দেখা যায়নি। ঘোড়া ও গাধার সংমিশ্রণে যেমন নতুন জানোয়ার খচ্চরের সৃষ্টি হয়, এও হয়তো এই দুই শ্রেণীর বাদরের সংমিশ্রণে সৃষ্ট একটি নতুন প্রাণী। এই প্রাণীটি এবং বাদরের মতোই হপ হাপ কিচিরমিচির শব্দ করছে। সবচেয়ে আশ্চর্য এই যে বাদরটির বাঁ হাতের অনামিকায় একটি আংটি পরানো, তাতে নীলের ওপর সাদা দিয়ে মিনে করে লেখা ইংরেজি অক্ষর এম। তো বন্ধুরা, এই ছিল সত্যজিৎ রায়ের একটি ভারী সুন্দর গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।